আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্স পিপ কোর্সের 13 নম্বর পর্বে জড়তার ভ্রামক নিয়ে আজকের এই পর্ব। সো আজকের লাইভ ক্লাসে আমরা নিউটনের মেকানিক্সের সবচেয়ে কঠিন টপিকস জড়তার ভ্রামক নিয়ে আলোচনা করব। আমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি ভয় পাই স্টুডেন্টরা যে টপিকসে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। সো আজকের লাইভ ক্লাসে জড়তার ভ্রামকের কনসেপ্টগুলো সামারি করব এবং এখান থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে ওই ব্যাপারগুলো দেখব। জড়তার ভ্রামক তো কনফিউশনেরও কোনো দরকার নাই, টেনশনেরও কোনো কারণ নাই, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। আজকের ক্লাস আমরা মোটামুটি পরীক্ষায় যা যা লাগবে, যা যা আসে সহজ করে তোমাকে সেটুকু দিয়ে দিব। ওকে, সো তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো খুব দ্রুত আমাদের পিপ কোর্সের এই লাইভ ক্লাসটি যত ফেসবুক গ্রুপে তুমি কানেক্টেড আছো সবগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডরা যাতে আজকের ক্লাসটাতে জয়েন করতে পারে সেজন্য তুমি একটু কাইন্ডলি আজকের লাইভ ক্লাসটা মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবে। আমাদের ঈদের পরে আজকে লাইভ ক্লাস হচ্ছে, তো অনেকেই হয়তো জানে না কখন লাইভ ক্লাস হবে বা বন্ধের পর কখন থেকে হবে, সেই জন্য তাদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে তারা মেনশন পেয়ে চলে আসতে পারে খুব দ্রুত। আমরা একটু সময় নিব সবাই যাতে লাইভ ক্লাসটা শেয়ার করতে পারে, মেনশন করতে পারে এবং ফ্রেন্ডদেরকে জানাতে পারে, সেজন্য একটু সময় নিব। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো খুব দ্রুত লাইভ ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও, ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ঠিক আছে? ওকে, আমরা একটু করে দেখতে থাকি সব কিছু ঠিক আছে কিনা। খুব দ্রুত তোমরা একটু করে লাইভ ক্লাসটা শেয়ার করতে থাকো, খুব দ্রুত মেনশন করতে থাকো। ওকে, আমরা একটু করে দেখি সব কিছু ওকে আছে কিনা। ওকে ওকে আছে। খুব দ্রুত তোমাদের যেসব ফ্রেন্ড তোমাদের সাথে ক্লাস করতো তাদেরকে একটু মেনশন করতে থাকো। তারপর আজকে লাইভ ক্লাসটা তোমরা যেসব গ্রুপে কানেক্টেড আছো ওইসব গ্রুপে একটু শেয়ার করে দাও। আমি একটু করে দেখছি লাইভ ক্লাসে সব কিছু ঠিক আছে কিনা, তোমরা একটু জানাবে আমাকে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের নিউটন অ্যান্ড মেকানিক্সের এর আগে দুটো ক্লাস হয়েছে, আমি একটু করে ইন্ট্রোডিউস করি, বেশ কয়েকটা ব্যাপার ইন্ট্রোডিউস করি। আমাদের গ্রুপে প্রতিদিনই নতুন নতুন অনেক মেম্বার অ্যাড হচ্ছে, সো কয়েকটা ব্যাপার সবার জন্য ইন্ট্রোডিউস করে দিই। একটা ব্যাপার হচ্ছে আমাদের ফিজিক্সের পিপ কোর্স, এটা অনেকেই জানে না এই ব্যাপারটা কি। ফিজিক্সের পিপ কোর্স হচ্ছে পুরো ফিজিক্স বইয়ের উপরে কনসেপ্ট প্লাস এমসিকিউ একটা কোর্স, যেটা শনি সোমবার রাত 8টায় হয়। আমরা টার্গেট নিয়েছি প্রত্যেকটি চ্যাপ্টারের উপর 3টি করে ক্লাস নিব। সেই ধারাবাহিকতায় আমরা ভেক্টর পড়িয়েছি, গতিবিদ্যা পড়িয়েছি, তাপ গতিবিদ্যা পড়িয়েছি, এখন আমরা নিউটন অ্যান্ড মেকানিক্সে আছি। সো নিউটন অ্যান্ড মেকানিক্সে এর আগে দুটো ক্লাস হয়েছে, আজকে নিউটন অ্যান্ড মেকানিক্সের শেষ ক্লাস, আজকে নিউটন অ্যান্ড মেকানিক্সের 3 নম্বর ক্লাস। সো নিউটন অ্যান্ড মেকানিক্সের 3 নম্বর ক্লাসে আমরা জড়তার ভ্রামক এই পুরো টপিকের উপরে পরীক্ষায় যা যা আসবে তা দেখাবো এবং এমসিকিউ কিছু শর্টকাট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। ওকে, বিগত ক্লাসগুলো আমাদের গ্রুপে আছে, তোমরা দেখে নিবে। আর যারা রেগুলার ক্লাস করো তাদের জন্য অবশ্যই গিফট আছে, যারা রেগুলার ক্লাস করো তাদের জন্য বিপদ আছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তো জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া একটু ভয় পাই সবাই, এই টপিক আসলেই, জড়তার ভ্রামক এই টপিকটাতে আসলেই সবাই একটু ভয় পায়। তো আজকে দেখা যাক ভয়গুলো একটু দূর করে ফেলবো। একদম কিছুই না, আমরা প্রথমে জানবো সহজ বাংলায় জড়তার ভ্রামক এই কনসেপ্টটা কি। তাহলে একদম প্রথমে আমাদের কি জানতে হবে? নাম্বার 1 আমাদেরকে জানতে হবে ব্যাপারটা কি, তার মানে আমাদেরকে জড়তার ভ্রামক কি সেটা জানতে হবে কি। ওকে, নাম্বার 2 তারপরে আমরা জানবো জড়তার ভ্রামকের জন্য কয়টা ফর্মুলা শেখা দরকার। তাহলে কয়টা ফর্মুলা শিখলে জড়তার ভ্রামক আমি পারবো সেটা আমরা শিখব। তারপরে আমরা দেখব কত ধরনের বস্তু জড়তার ভ্রামক নিয়ে প্রশ্ন হতে পারে, তার মানে কত ধরনের বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করতে বলতে পারে, কত ধরনের বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করতে বলতে পারে সেটা আমরা দেখব। তারপর ওই সকল বস্তুর ফর্মুলাগুলো আমরা শিখব। তাহলে কত ধরনের বস্তু জড়তার ভ্রামক আমাকে পরীক্ষায় নির্ণয় করতে বলে সেটা শিখব। 4 নম্বরে ওই বস্তুগুলোর জড়তার ভ্রামকের ফর্মুলা শিখব, ওই বস্তুর জন্য জড়তার ভ্রামকের ফর্মুলাটা শিখব। তারপরে 5 নম্বরে
জড়তার ভ্রামকের সাথে অন্য কোনো টপিকসের রিলেশন আছে কিনা সেটা শিখব। তাহলে 5 নম্বরে শিখব জড়তার ভ্রামকের সাথে অন্য কোনো টপিকসে। তাহলে জড়তার ভ্রামক ইন এ রিলেশনশিপ, তা জড়তার ভ্রামক যাদের সাথে প্রেম করছে তাদেরকেও আমরা এই টপিকসে শিখব। কারণ কি? কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমাদের এক্সামে আমাদের প্রশ্নের মধ্যে জড়তার ভ্রামকের সাথে যারা প্রেম করছে, অর্থাৎ জড়তার ভ্রামকের সাথে যাদের রিলেশন আছে, জড়তার ভ্রামকের সাথে যাদের রিলেশন আছে তাদেরকে নিয়ে প্রশ্ন করে, স্টুডেন্টরা রিলেট করতে পারে না যে এই প্রশ্নটা কার সাথে কার রিলেশন। তাই আমরা রিলেশনশিপটা দেখাবো জড়তার ভ্রামকের সাথে যাদের রিলেশন আছে। সো কয়টা হলো? এই যে 5টা ব্যাপার, এই 5টা ব্যাপার আমরা মোটামুটি আজকের ক্লাসে দেখব। সো কি কি? প্রথমত জড়তার ভ্রামক এটা কি, তারপর জড়তার ভ্রামকের জন্য কি কি ফর্মুলা শেখা দরকার, তারপর জড়তার ভ্রামক কত ধরনের বস্তু জড়তার ভ্রামক নির্ণয় করতে বলতে পারে এবং কিভাবে নির্ণয় করব, তারপর জড়তার ভ্রামকের সাথে কার কার রিলেশন আছে। এই 5টা ব্যাপার শিখতে পারলে জড়তার ভ্রামক একদম সহজ। তাহলে আবার বলো, প্রথমে জানতে হবে জড়তার ভ্রামক কি, তারপর জড়তার ভ্রামকের জন্য কয়টা ফর্মুলা শেখা দরকার, তারপর কত ধরনের বস্তুর জড়তার ভ্রামক পরীক্ষায় নির্ণয় করতে বলবে, তারপর কিভাবে ওই বস্তুগুলো জড়তার ভ্রামক নির্ণয় করতে পারবো, তারপর জড়তার ভ্রামকের সাথে যাদের রিলেশন আছে তাদের রিলেশন। আবার বলো জড়তার ভ্রামক যদি তুমি পরীক্ষায় ভালো পড়তে চাও জাস্ট 5টা, জাস্ট 5। নাম্বার 1 জড়তার ভ্রামক কি, নাম্বার 2 জড়তার ভ্রামক নির্ণয়ের ফর্মুলা, নাম্বার 3 কত ধরনের বস্তু জড়তার ভ্রামক নির্ণয় করতে বলতে পারে, নাম্বার 4 ওই বস্তুগুলো জড়তার ভ্রামকের ফর্মুলাটা কি হবে, নাম্বার 5 জড়তার ভ্রামকের সাথে যাদের রিলেশন আছে। এই 5টা টপিক যদি তুমি ক্লিয়ার করতে পারো জড়তার ভ্রামক তোমার জন্য একদম ঠিক আছে। ওকে ভাইয়া, ফার্স্ট অফ অল জড়তার ভ্রামক কি চলে আসো। আজকের ক্লাসে আমরা আগেই বলি কনসেপ্ট পড়াবো বেশি, এমসিকিউ করাবো কম। বিকজ জড়তার ভ্রামক কনসেপ্ট না থাকলে তুমি কি এমসিকিউ করবা? কনসেপ্টই তো নাই আমাদের কাছে। জড়তার ভ্রামক তো আমরা বুঝিই না, তাই একটা কনসেপ্ট দরকার। কনসেপ্ট দিয়ে দিলে তারপর তুমি প্র্যাকটিস করতে পারবে। সেটা হচ্ছে আমার আজকের ক্লাসের মেইন টার্গেট। ওকে, তাহলে দেখো, তাহলে আবার বলছি জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট একটু ভালো করে রাখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে জড়তার ভ্রামকের ব্যাপারটা কি সেটা আগে দেখি। জড়তার ভ্রামক কি? আচ্ছা, তাহলে জড়তার ভ্রামক কি? জড়তা বলতে কি বোঝায়? জড়তা বলতে বোঝায় বাধা দেওয়া। ঠিক আছে, বাধা দেওয়া। কে দিবে বাধা? বস্তু নিজে দিবে। তাহলে কে এই বাধাটা দিচ্ছে? বস্তু নিজে। বস্তুর ভিতর থেকে, বস্তুর ভিতর থেকে এমন কেউ আছে যে বাধা দিচ্ছে। কখন বাধাটা দিবে? ভ্রামক। ভ্রামক মানে হচ্ছে ভ্রমণ করালে। ভ্রমণ করালে, এখানে ভ্রমণ বলতে বুঝতে হবে কবি শুধুমাত্র ঘোরানোকে বুঝিয়েছেন। নর্মালি অনেকভাবে ভ্রমণ করা যায়, কিন্তু এখানে কবি ভ্রমণ বলতে ঘোরানোকে বুঝিয়েছেন। তাহলে ভ্রামক বলতে ভ্রমণ, যে ভ্রমণ করে বা ভ্রমণ করায়, আর এখানে ভ্রমণ বলতে ঘোরানো। তার মানে দুটাকে একসাথে লাগাই দাও। এটা হচ্ছে বাধা দেওয়া, বস্তুর ভেতর থেকে বাধা দেওয়া, আর এটা হচ্ছে ঘোরানো। তাহলে ঘোরাতে গেলে বস্তুর ভেতর থেকে যে বাধা দেয় সেটাকে জড়তার ভ্রামক বলি। তাহলে জড়তার ভ্রামক আমরা কি, এটা কিভাবে বলবো? আমরা বলবো বস্তুকে ঘোরাতে গেলে বস্তুর ভেতর থেকে যে বাধা দে সেটাই জড়তার ভ্রামক। তার জড়তার ভ্রামক কি? বস্তুকে ঘোরাতে গেলে বস্তুর ভিতর থেকে যেই বাধা দিবে সেটাই জড়তার ভ্রামক। আরেকটা ব্যাপার লিখে রাখছি। আরেকটা ব্যাপার হচ্ছে যাকে ঘোরাতে কষ্ট কম তার জড়তার ভ্রামক কম। অথবা এভাবে বলো, যাকে ঘোরাতে, হ্যাঁ ঠিক আছে, যেটা লিখছো এটাই থাক, কষ্ট কম। যাকে ঘোরাতে কষ্ট কম তার জড়তার ভ্রামকও কম। কারণ হচ্ছে জড়তার ভ্রামক মানে বাধা, তো জড়তার ভ্রামক কম মানে বাধা কম। বাধা কম হলে ঘোরাতে কষ্ট কম, বাধা বেশি হলে ঘোরাতে কষ্ট বেশি।
লিখে রাখো খুব দ্রুত, খুব দ্রুত একটু লিখে নাও। ওকে, আবার বলছি জতার ভ্রামক বুঝতে হলে 5টা ব্যাপার বুঝতে হবে। নাম্বার 1, জতার ভ্রামক কি। নাম্বার 2, জতার ভ্রামক এর জন্য কি কি ফর্মুলা জানা দরকার। নাম্বার 3, কত ধরনের বস্তু জতার ভ্রামক নির্ণয় করতে হবে। নাম্বার 4, ওই বস্তুগুলার ফর্মুলা কি। নাম্বার 5, জতার ভ্রামকের সাথে যাদের রিলেশন আছে। আমরা 1 নাম্বার দিয়ে শুরু করেছি, আমরা নাম্বার 1 দিয়ে শুরু করেছি। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে জতার ভ্রামক এই ব্যাপারটা কি সেটা বুঝা। তো জড়তা মানি বাধা দেওয়া, এই বাধাটা কে দিবে? বস্তুর ভিতর থেকে বাধাটা দিবে, বস্তু নিজেই বাধা দিবে। তাহলে বস্তুর ভিতর থেকে বাধা দেওয়া। ভ্রামক মানে কি? ভ্রমণ করা বা ভ্রমণ করানো। যিনি ভ্রমণ করায় বা যিনি ভ্রমণ করে তিনি ভ্রামক। তবে এখানে ভ্রমণ বলতে ঘোরানোকে বুঝাবে, স্পেসিফিকলি ঘোরানো বুঝাবো। তাহলে ঘোরাতে গেলে, রোটেট করতে গেলে যেই বাধা, রোটেট করতে গেলে যেই বাধা সেটা হচ্ছে জতার ভ্রামক। তাহলে দেখো বস্তুকে ঘোরাতে গেলে বস্তুর ভিতর থেকে যেই বাধা দিবে সেটাই জতার ভ্রামক। এটা হচ্ছে জতার ভ্রামকের ফিলিংস। বস্তুকে ঘোরাতে গেলে বস্তু যেই বাধাটা তোমাকে দিবে সেটা হচ্ছে জতার ভ্রামক। অন্যভাবে বলা যায় যাকে ঘোরাতে কষ্ট কম, যাকে ঘোরানো সহজ তার জতার ভ্রামকটা কম। যাকে ঘোরানো কঠিন, বুঝতে হবে সে বাধা বেশি দিচ্ছে তাই তাকে ঘোরানো কঠিন। তাহলে বাধা বেশি দেওয়া মানে জতার ভ্রামক বেশি। ফর এক্সাম্পল স্বরূপ যদি আমরা তোমাদেরকে দিই, একটা অনেকভাবে এক্সাম্পল দেওয়া যায় আমার আশেপাশে। এই যে মনে করো মার্কার দিয়ে এক্সাম্পলটা দেওয়া যায়। একটা মার্কারকে ঘোরানো যদি সহজ হয় তাহলে মার্কারকে ঘোরানো সহজ মানে জতার ভ্রামক কম। মার্কারকে ঘোরানো কঠিন, জতার ভ্রামক বেশি। যে সকল বস্তুকে ঘোরানো সহজ তাদের জতার ভ্রামক কম, কারণ ওই সকল বস্তুকে ঘোরাতে গেলে বাধা দিচ্ছে কম। যে সকল বস্তুকে ঘোরানো কঠিন, ঘোরানো কষ্ট, তারা বাধা দিচ্ছে বেশি, তাহলে জতার ভ্রামকও বেশি। এ মাথায় রাখতে হবে এটা। ঠিক আছে, তাহলে এখন ভালো করে খেয়াল করো, এই কনসেপ্ট থেকেই তোমাকে একটা এমসিকিউ দিয়ে দিবে। তাহলে আমাদের 1 নাম্বার ব্যাপারটা জতার ভ্রামক কি সেটা আমরা বুঝতে পেরেছি, বস্তুকে ঘোরাতে গেলে যে বাধা দিচ্ছে সেটাই। তো এখান থেকেই তোমাকে একটা এমসিকিউ তোমাকে দিয়ে দিবে। 2টি বস্তু আছে, কয়টি বস্তু? 2টি বস্তু। 2টি বস্তু আছে। ওকে, 2টি বস্তু আছে। একটির জড়তার ভ্রামক, একটিকে এ লেবেলিং করা, অপরটি বি লেবেল করা। তারপরে লেখা আছে আই এ, এ লেবেল করা বস্তুর জড়তার ভ্রামক। ঠিক আছে, আই এ লেখা আছে 2 × আই বি, বি লেবেল করা বস্তুর জড়তার ভ্রামকের দ্বিগুণ। তাহলে এ হচ্ছে বি এর দ্বিগুণ, বিকে 2 গুণ করলে এ কে পাওয়া যাবে, এর জড়তার ভ্রামককে পাওয়া যাবে। এই হচ্ছে রিলেশন। প্রশ্ন হচ্ছে কোন বস্তুকে ঘোরানো সহজ? প্রশ্ন বুঝি প্রশ্নটা। 2টি বস্তু আছে, একটাতে এ লেবেল করা, একটাতে বি লেবেল করা। একটাতে এ লেখা আছে, একটাতে বি লেখা আছে। এ লেখা বস্তুর জড়তার ভ্রামক বি লেখা বস্তুর জড়তার ভ্রামকের দ্বিগুণ, অর্থাৎ এ জড়তার ভ্রামক বেশি, বি এর কম। বি এর 2 গুণ হচ্ছে, তার মানে এ বেশি বি কম। কোনটাকে ঘোরানো সহজ হবে? একটু আগে আমরা তোমাদেরকে বলেছিলাম সলিউশনটা একদম সহজ ব্যাপার। একটু আগে বলেছি যার জড়তার ভ্রামক যত বেশি তাকে ঘোরানো তত কষ্ট, যার জড়তার ভ্রামক কম তাকে ঘোরানো সহজ। তাহলে আমরা বলবো আই যার কম, আই মানে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই দিয়ে প্রকাশ করা হয়। কেন? কারণ জড়তার ভ্রামকের ইংলিশ হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এই ইনারশিয়ার আই থেকে আই দিয়ে জড়তার ভ্রামককে প্রকাশ করা হচ্ছে। আই যার কম তাকে ঘোরানো সহজ। তাহলে তুমি বলো আই কার কম? বি এর আই কম। এখানে আমরা দেখতে পাচ্ছি এর আই বেশি, বি এর আই কম।
সো বি এর আই কম, এর বেশি, তাহলে বি এর আই কম, তাহলে বি কে ঘোরানো সহজ, বি কে ঘোরানো সহজ। যার যতার ভ্রামক কম তাকে ঘোরানো সহজ, এটা হচ্ছে 1 নাম্বার কনসেপ্ট। ওকে, লিখে নাও। তারপর 2 নাম্বার কনসেপ্টে যাব। লিখে নাও খুব দ্রুত, 2 নাম্বার কনসেপ্টে যাব। ওকে, এবার 2 নাম্বার কনসেপ্টে আসো। নাম্বার 2, 2 নাম্বার কনসেপ্ট আমরা একটু করে দেখব। 2 নাম্বার কনসেপ্ট, ওকে, 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে জড়তার ভ্রামকের জন্য মেইন কয়টা ফর্মুলা শেখা দরকার। জড়তার ভ্রামকের জন্য 3টা ফর্মুলা শেখা দরকার। কয়টা ফর্মুলা? 3টা ফর্মুলা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3টা ফর্মুলা শিখলে, কেউ যদি 3টা ফর্মুলা শিখে, তার জড়তার ভ্রামকের ফর্মুলা শেখা শেষ। জড়তার ভ্রামকের জন্য 3টা ফর্মুলা শেখা দরকার। ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে জড়তার ভ্রামক I ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে dm এরপর x স্কয়ার। এটা হচ্ছে জড়তার ভ্রামকের একটা ফর্মুলা। এখানে dmটা তোমাকে নির্ণয় করতে হবে এবং সেটাকে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তারপর এরপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে লিখে রাখো, dm নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে এবং x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এরপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে জড়তার ভ্রামকের একটা ফর্মুলা। তো জড়তার ভ্রামকের একটা ফর্মুলা তোমাদেরকে দেখিয়েছি, ইন্টিগ্রেশন করে করতে হয়। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্মুলা, অর্থাৎ জড়তার ভ্রামকের একদম মেইন ফর্মুলা হচ্ছে এটা। I জড়তার ভ্রামক সমান ইন্টিগ্রেশন dm x স্কয়ার। dm নির্ণয় করতে হবে, x এর মধ্যে প্রকাশ করতে হবে, এরপর ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কিন্তু এখন তো কনসেপ্ট প্লাস এমসিকিউ কোর্স একটা ক্লাসে শেষ করতে হয়। নর্মালি কিন্তু আমাদের বইপত্রগুলোতে কিংবা আমরা যে আমাদের ক্লাসগুলো হয় পেড ব্যাচের ক্লাসগুলোতে, আমরা মোটামুটি জড়তার ভ্রামকের এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করেছি। কিভাবে ডিএম নির্ণয় করতে হবে, কিভাবে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে, কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি। তো এখন আপাতত অল্প করে বলছি। এরপর আসো 2 নাম্বার যে ফর্মুলা, সেই ফর্মুলার নামটাও মনে রাখতে হবে, ফর্মুলাটাও মনে রাখতে হবে। 2 নাম্বার ফর্মুলা নাম কি? 2 নাম্বার ফর্মুলার নাম হচ্ছে পারপেন্ডিকুলার ফর্মুলা। পারপেন্ডিকুলার শব্দের অর্থ হচ্ছে লম্ব। পারপেন্ডিকুলার দেন এক্সিস, এরপর ফর্মুলা অথবা থিওরেম তুমি বলতে পারো। অবশ্যই পারপেন্ডিকুলার মানে লম্ব, এক্সিস মানে অক্ষ, আর থিওরেম মানে উপপাদ্য। সো বাংলা করলে দাঁড়াই লম্ব, অক্ষ, উপপাদ্য। এটা কি বলছে? এটা বলছে লম্ব অক্ষ। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, নামে পরিচয়, নামে বংশের পরিচয়। তোমার নাম তোমার বংশের পরিচয়। হ্যাঁ, তাহলে এর নাম এর পরিচয়, লম্ব অক্ষ। তাহলে অক্ষের কথা বলছে, এক্সিসের কথা বলছে। 3টা এক্সিস নিয়ে নাও, নিয়ে নিয়েছি। 3টা এক্সিস নিয়ে নাও, নিয়ে নিয়েছি। একটার নাম এক্স, একটার নাম ওয়াই, একটার নাম জেড। ঠিক আছে, এবার প্রত্যেকের উপর লম্ব, এক্স ওয়াই জেড প্রত্যেকের উপর লম্ব। তাহলে অক্ষগুলা যখন লম্বে থাকে, লম্বাক্ষ। লম্বাক্ষ মানে লম্ব অক্ষ, লম্ব অক্ষ। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করো। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য। তো এটা কি বলছে? এটা বলছে যে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ বস্তু যেই তলে শুয়ে আছে ওই তলের এক্সিস দ্বয়ের যোগফল হবে বস্তুর লম্ব তল। সোজা কথায় যদি বলি, একটা বস্তুকে নিব এখন আমি, লম্ব অক্ষ উপপাদ্যটা বোঝাচ্ছি।
জাস্ট একটা বস্তুকে নাও, নিলাম, মনে করো এটা এক্স, এটা ওয়াই। তাহলে বস্তু এক্স ওয়াই তলে শুয়ে আছে। বস্তু যেই দুইটা এক্সিসে শুয়ে থাকবে, যেই দুইটা এক্সিসে শুয়ে থাকবে, যেই দুইটা এক্সিসে শুয়ে থাকবে, তাদের যোগফল হবে যেই এক্সিসে শুয়ে নাই সেটার সমান, অথবা যেই এক্সিসের সাথে লম্ব সেটার সমান। দেখ, একটা বস্তু এক্স এবং ওয়াই এক্সিসে শুয়ে আছে। শুয়ে থাকা মানে কি? ঘুমায় থাকা? ও তো ঘুমাবে না। শুয়ে থাকা মানে হচ্ছে অবস্থিত। একটা বস্তু এক্স এবং ওয়াই এক্সিসে অবস্থিত, একটা বস্তু এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে কেউ যদি এক্স ওয়াই তলে অবস্থিত হয়, তাহলে যেই দুইটা এক্সিসে অবস্থিত এক্স এবং ওয়াই, তাদের যোগফল হবে বাকিটার সমান। তাহলে বস্তু যদি এক্স ওয়াই তলে অবস্থিত হয়, এক্স প্লাস ওয়াই হবে জেডের সমান। বস্তু যদি ওয়াই জেড তলে শুয়ে থাকে, ওয়াই জেড তলে শুয়ে থাকে, তাহলে ওয়াই এবং জেডের যোগফল হবে বাকিটার সমান। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য আমরা কি লিখতে পারি? লম্ব অক্ষ উপপাদ্য আমরা লিখতে পারি সবসময় যে এটা হবে, না না সেটা না, এটাও হইতে পারে আই এক্স সমান আই ওয়াই প্লাস আই জেড, এটাও লম্ব অক্ষ উপপাদ্য। আই ওয়াই সমান আই এক্স প্লাস আই জেড, এটাও লম্ব অক্ষ উপপাদ্য। তিনটাই লম্ব অক্ষ উপপাদ্য, তিনটাই লম্ব অক্ষ উপপাদ্য। ডিপেন্ড করবে বস্তু কোন তলে শুয়ে আছে সেটার উপরে। এখানে এক্স ওয়াই তলে আছে বস্তু, এক্স ওয়াই তলে বস্তু। এখানে ওয়াই জেড তলে বস্তু, এখানে এক্স জেড তলে বস্তু। তাহলে এক্স ওয়াই তলে বস্তু, ওয়াই জেড তলে বস্তু, এক্স জেড তলে বস্তু। বস্তু যেই তলে শুয়ে থাকবে ওই দুইটা তলের যতার ভ্রামকের যোগফল হবে বাকিটার সমান। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এটা 2 নম্বর ফর্মুলা যতার ভ্রামকের জন্য তোমার শিখতে হবে। তাহলে 1 নম্বর ফর্মুলা শিখিয়েছি, 2 নম্বর ফর্মুলা শিখিয়েছি, দেখিয়েছি। দরকার আছে এগুলো থেকে একটু পরেই আমি তোমাকে প্রশ্ন দিব, তখন তুমি হাততালি দিও না, একটু পর তোমাকে প্রশ্ন দিচ্ছি এগুলো থেকে, ঠিক আছে? ওকে, এরপর আসো এবার ভালো করে খেয়াল করো। 3 নম্বর ফর্মুলা দেখাতে হবে, তাই না? 3 নম্বর ফর্মুলা দেখাবো কই? অবশ্যই এখানে দেখাবো, বোর্ড মুছবো না, বোর্ড না মুছে দেখাবো। আচ্ছা, তাহলে 3 নম্বর ফর্মুলাটা একটু করে দেখো। 3 নম্বর ফর্মুলা হচ্ছে, নাম কি? প্যারালাল এক্সিস থিওরেম। প্যারালাল মানে কি? সমান্তরাল। অক্ষ, এক্সিস মানে অক্ষ, সমান্তরাল অক্ষ উপপাদ্য। নামে বংশের পরিচয়। নাম কি? সমান্তরাল অক্ষ উপপাদ্য। নাম থেকে বংশের পরিচয় কেমন করে দেখো। মনে করো আমার কাছে একটা বস্তু আছে, বস্তু রড। আমার কাছে একটা রড আছে, রড। এখন এই রডের ঠিক মাঝখানে হচ্ছে ভর কেন্দ্র। তাহলে একটা এক্সিস আমি ড্র করলাম, এটা হচ্ছে ভর কেন্দ্রগামী এক্সিস, ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে এক্সিস, ভর কেন্দ্রগামী এক্সিস। আর এটা হচ্ছে তার সমান্তরাল এক্সিস। তাহলে এটা হচ্ছে সমান্তরাল এক্সিস, সমান্তরাল অক্ষ। আর এটা হচ্ছে ভর কেন্দ্রগামী, ভর কেন্দ্র দিয়ে গমনকারী, ভর কেন্দ্রগামী অক্ষ। আর এই যে মাঝখানে দূরত্বটাকে বললাম এইচ। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদেরকে কি বলে? সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদেরকে বলছে, দেখা যাচ্ছে না? ও নো নো নো, দেখা যাচ্ছে না। তাহলে একটু নিচে নামাইতে হবে। দেখা যাচ্ছে। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদেরকে বলে, সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদেরকে বলে আই পি। পি মানে প্যারালাল অক্ষের সাপেক্ষে জতার ভ্রামক, তার মানে এর সাপেক্ষে জতার ভ্রামক। এই যে পি এর সাপেক্ষে জতার ভ্রামক। আই জি, এই যে জি মানে কি রে? জি মানে গ্র্যাভিটি সেন্টার, গ্র্যাভিটি সেন্টার, গ্র্যাভিটি সেন্টার, ভার কেন্দ্র, গ্র্যাভিটি সেন্টার, ভার কেন্দ্র আর ভর কেন্দ্র এই ক্ষেত্রে সেম। তাহলে গ্র্যাভিটি সেন্টার জি। তাহলে আই পি সমান আই জি প্লাস এম এইচ স্কয়ার। এম কি? এম হচ্ছে রডের ভর, রডের ভর হচ্ছে এম। এইচ স্কয়ার, এইচ কি? প্যারালাল এবং ভর কেন্দ্রগামী অক্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কার সাথে কার মধ্যবর্তী দূরত্ব? প্যারালাল এবং ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পিজি, পিজি।
তোমরা যারা পিজি এই যে পিজি, এটা হচ্ছে পিজি। এইচ হচ্ছে পি থেকে জি এর ডিস্টেন্স, পি হচ্ছে প্যারালাল, জি হচ্ছে ভরকেন্দ্রগামী, তাদের মিড ডিস্টেন্স হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এই যে আইপি সমান আইজি প্লাস এম এইচ স্কোয়ার, এটা হচ্ছে প্যারালাল এক্সিস থিওরেম। তাহলে সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইপি, সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আইপি হবে ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস তাদের মিড ডিস্টেন্সের স্কোয়ার এবং ভর। তাহলে এই তিনটা হচ্ছে জড়তার ভ্রামকের ফর্মুলা। এই তিনটার বাইরে আর কোনো ফর্মুলা লাগবে না জড়তার ভ্রামকের জন্য। এই তিনটা হচ্ছে জড়তার ভ্রামকের ফর্মুলা। প্রত্যেকটা ফর্মুলার প্রমাণ আছে। এখন তো শর্ট কোর্সে প্রমাণ দিতে পারবো না, আমাদের মেইন কোর্সগুলোতে প্রমাণ দেওয়া হয়েছে। তাহলে তোমরা একটু করে কমেন্টে জানাও তো বুঝতে পারছো কিনা সবাই। মামা পিজি মানে কি রে? পিজি মানে তুই বুঝবি না? ঈদের স্টার্ট হয়েছিল, এখনো চলতেছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, যারা যারা সমস্যা নাই। হ্যাঁ আমি তো ভালো না, ভালো লইয়া থাইকো। যারা ক্লাস করে এবং যারা ক্লাস করে না তারা কি এক? আমি তো এত ভালো না, ভালো লইয়া থাইকো। ভাই যে কোন দিন কিভাবে কাকে কোথায় গিয়ে কিভাবে ধরাই দিবে, তারপর কপালে কোথায় গিয়ে হাত দিতে হবে, আহা এই দিন নয়, আরও দিন আছে, সেদিনেরে নিবে তুমি, এদিনেরে নিবে তুমি সেদিনেরই কাছে। যাই হোক, এটা কেন বলছি বুঝতে পারবা। ঠিক আছে, আমি তো দেখতেছি এখানে, আমি তো আজকে আচ্ছা বলেই দিই, এতই বলতে ইচ্ছে করতেছে, বলবো কি না? একটা কাজ করে রাখছি আজকে, বলবো কি না? হ্যাঁ একটা কাজ করছি কিন্তু আজকে। হ্যাঁ বলো তো কি 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 কাজ করছি আজকে? আজকে একটা কাজ করছি কিন্তু। আজকে কি কাজ করছি জানো? আজকে যে কাজটা করছি, সুন্দর করে স্ক্রিন রেকর্ডার অন করে দিয়েছি শুধু দেখার জন্য কারা কমেন্ট করছে। আজকে কমেন্ট দেখছি আমি শুধু, কারা কমেন্ট করছে, কারা লাইভ ক্লাসে কিছুক্ষণ পর ওয়াচ ইন নাও আসতেছে, অমুক ওয়াচ ইন নাও কমেন্ট, সবগুলো আজকে রেকর্ড হচ্ছে। দেখি না, সমস্যা নাই। আর হঠাৎ করে দেখবা যে ভাই ধরাই দিছে, ভাই তো ভালো না, ভালো লইয়া থাইকো। তাহলে দেখো, আমাদের 1 নম্বর বলেছিলাম জড়তার ভ্রামক কি সেটা জানবো, 2 নম্বর বলেছিলাম জড়তার ভ্রামকের ফর্মুলাগুলো বলবো, ফর্মুলাও বলা শেষ। দেখো আমি তোমাদেরকে সব কিছুই পড়িয়ে দিচ্ছি, এই ক্লাস তুমি কেন করবে না? আর যারা আগে পড়ছো তাদের রিভিউ হচ্ছে, এগুলো বারবার রিভিউ দেওয়া দরকার। কিন্তু হাই আফসোস, আমাদের এত বেশি ক্লাস রিভিউ দেওয়ার সময় কই? তো তোমাদের জন্য রিভিউ হয়ে যাচ্ছে। কত বড় নিয়ামত পেয়ে তার শুকর আদায় করছো না, নিয়ামত পেয়ে তাকে হাতছাড়া করছো। যারা ক্লাস করছো না, একটা নিয়ামত পেয়ে তুমি সেটাকে ছেড়ে দিয়েছো। তুমি কি ভেবেছো এই নিয়ামত তোমার কাছে আবার আসবে? তুমি চিন্তা করো না? তোমার তো চিন্তা করা উচিত। দেখো তুমি প্রতিদিন তোমার কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার পড়তে হচ্ছে, সেকেন্ড পেপার পেড ব্যাচে পড়তে হচ্ছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, জুলজি, বোটানি, আইসিটি, বাংলা, ইংলিশ, বরাবর 11টা সাবজেক্টের কথা বলছি। 11-12টা সাবজেক্ট কিন্তু তোমাকে রেগুলার পড়াশোনা করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, তো 11-12টা সাবজেক্ট পেইড বেচে তুমি পড়ছো, পড়ার পরে তোমার আবার আগের পড়াগুলো রিভিউ দেওয়ার সুযোগ কই? এখন তো কোনো টিচার তোমাকে নিউটনের মেকানিক্স পড়াবে না, এখন তো কোনো টিচার তোমাকে কাজ ক্ষমতা শক্তি পড়াবে না, ভেক্টর পড়াবে না, গতিবিদ্যা পড়াবে না। তো না পড়ালে পরীক্ষা তো নিবে। তো তোমার এই টপিকগুলো আজীবন, ওই যে অনেক আগে পড়ছি ভুলেই গেছি, অনেক আগে পড়ছিলাম ভুলে গেছি, তো এটা তোমাকে কে রিভিউ দিবে? এটা তো তোমার রিভিউ করা দরকার। ভাই আমার কথাগুলো কি ভুল নাকি? এটা তো রিভিউ করা দরকার নাকি না? এই পড়াগুলো রিভিউ করা দরকার। এখন রিভিউটা তুমি করবে কোথায়? নিজে জীবনেও রিভিউ হয় না, তো তোমার একটা রিভিউ হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখো, আমি যেভাবে পড়াচ্ছি, পরীক্ষায় যা আসে শুধু সেটাই পড়াচ্ছি এই কোর্সে। পরীক্ষার জন্য পারফেক্ট প্রিপারেশন হচ্ছে। এরপরে যদি তুমি ক্লাস না করো, নিয়ামতের শুকর না আদায় না করো, তাহলে কিন্তু লাভ নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসো 3 নাম্বার 3। ওকে, নাম্বার 3 হচ্ছে, তাহলে ফর্মুলাগুলো নিয়ে কথা বলেছি, ফর্মুলাগুলো দেখতে হবে।
আচ্ছা, এই নাম্বার 2 থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে সেটা তো বললাম না। নাম্বার 2 থেকে চমৎকার কিছু প্রশ্ন আসতে পারে, ট্রিকি কিছু প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। দেখো, নাম্বার 2 থেকে ট্রিকি কিছু প্রশ্ন আসতে পারে, আমরা সেটা একটু দেখব। যেমন ভাইয়া ফর এক্সাম্পল তোমাকে বলেছে নাম্বার 2 থেকে ট্রিকি প্রশ্ন দেখো। ওকে, তো তোমাকে কি বলেছে দেখো, একটা বস্তু, হ্যাঁ একটা বস্তু হচ্ছে তোমার ইয়েতে আছে, এই যে একটা বস্তু আছে, বস্তুর কেন্দ্র থেকে এটাকে দেওয়া আছে ওয়াই এক্সিস, বস্তুর কেন্দ্র থেকে এটাকে দেওয়া আছে জেড এক্সিস, ঠিক আছে, এবং এখানে ছোট্ট করে দেওয়া আছে ওয়াই জেড প্লেন বা তল দেওয়া আছে। হ্যাঁ, ওকে নাইস। তারপর খুবই চমৎকারভাবে একটা ব্যাপার দেওয়া আছে, আই এক্স দেওয়া আছে 5, আই ওয়াই দেওয়া আছে 7। তারপর তোমাকে বের করতে বলেছে, এটা গিভেন, এটা দেওয়া আছে। তারপর তোমাকে বলেছে ফাইন্ড আউট আই জেড ইজ ইকুয়াল টু হোয়াট। কোয়েশ্চেন নাম্বার 2। সো কিভাবে করব? অ্যান্সার বলো, অ্যান্সার বলো, কমেন্টে অ্যান্সার বলো। কমেন্টে অ্যান্সার বলো। কি ওয়াচিন নাও লাগাইছো, লাভ নাই, লাভ নাই, তোমার ওই ওয়াচিন নাও লাগাইতে লাভ নাই। হ্যাঁ, অ্যান্সার বলো কমেন্টে। অনেকে 2 বলেছে। তারপর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে, এগুলা কি বলো এগুলা? তোমরা কমেন্টে অ্যান্সার বলো। দূর। হ্যাঁ দেখো, তাহলে এখানে বস্তু হচ্ছে ওয়াই জেড তলে, আমি বলেছি বস্তু যে তলে ওই দুটা যোগফল, তাহলে আই ওয়াই এবং আই জেড, বস্তু যেই তলে ওই দুটা যোগফল, ওয়াই এবং জেড এর যোগফল হবে বাকিটার সমান কত? আই এক্স এর সমান। তাহলে আমার এখন আমাকে আই জেড বের করতে বলেছে, কাজে আই জেড ইজ ইকুয়াল টু হবে আই ওয়াই মাইনাস আই এক্স, রাইট? আই জেড সমান হবে দুঃখিত আই এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে? তাহলে আই জেড সমান হবে আই এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, তাহলে আমার এটা আসে 5। ও আমি তো মানগুলো আন্দাজে দিয়েছি, আমার একটু এই মানটা বেশি দেওয়া দরকার ছিল। তোমরা একটু কাজ করো, এটা একটু বেশি করে দাও, আন্দাজ আবার মাইনাস চলে আসবে। 15 দাও এই মানটাকে, আমি তো আন্দাজে দিয়েছি মানগুলো, তাহলে এটাকে 15 করে দাও, আর এটা ঠিক আছে 7। তাহলে আই এক্স 15 আর এটা 7, তাহলে আমার 8 আসে। এটা হচ্ছে অ্যান্সার। কেন মাইনাস হয়েছে? কারণ আমার ফর্মুলা দেখো, আমার ফর্মুলা হচ্ছে বস্তু যে দুইটা তলে থাকবে তাদের যোগফল হচ্ছে বাকিটার সমান। তাহলে আই এক্স 15 দেওয়া আছে, আই এক্স 15, আই ওয়াই 7, সো 50 মাইনাস 7 তাহলে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, সো এইভাবে করে করতে হবে, ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো ভুল করবে। কেন ভুল করবে? কারণ হচ্ছে এই যেখানে একটা ফর্মুলা লিখেছি, তুমি দেখো বাংলাদেশের 90% স্টুডেন্টরা এই ফর্মুলা জানে না। তারা কি জানে? তারা শুধু ওইটাই জানে, বইয়ে যেটা লেখা আছে ওইটাই জানে। বাংলাদেশের 90% স্টুডেন্টরা এখন এগুলো ভুল করে। তারা মনে করে আই জেড ইজ ইকুয়াল টু, আমাদের বইয়ে লেখা আছে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। বাংলাদেশের 90% স্টুডেন্টরা এখনও জানে পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম মানে শুধুমাত্র এটাই, আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই, এটাই একমাত্র পারপেন্ডিকুলার ফর্মুলা, এটা জানে। কিন্তু বেসিক জানে না, বস্তু যে তলে শুয়ে আছে তাদের যোগফল বাকিটা সমান, এটা হচ্ছে বেসিক। এটা বাংলাদেশের স্টুডেন্টরা জানে না, ফলে তারা আই জেড সমান আই এক্স প্লাস আই ওয়াই দিয়ে অঙ্কটা করে দিবে, এবং ভুল হবে, কারণ বস্তু কিন্তু ওয়াই জেড তলে আছে। সো এটা কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এবার আসো 3 নাম্বার, 2 নাম্বার শেষ, 3 নাম্বার আসো, নাম্বার 3, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার 3 নাম্বার, নাম্বার 3, 3 নাম্বার কি ছিল? জড়তার ভ্রামক ভালো বুঝতে হলে জড়তার ভ্রামক কি জানতে হবে, জেনেছি জড়তার ভ্রামক কি। 2 নাম্বার ফর্মুলা জানতে হবে, ফর্মুলাও জেনেছি। 3 নাম্বার কি বস্তুর জড়তার ভ্রামক পরীক্ষা নির্ণয় করতে দিবে সেটা জানতে হবে। তাহলে এবার 3 নাম্বার, যে সকল বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করতে দিবে। ওকে,
ওয়ান ডাইমেনশনাল রড পরীক্ষায় দিবে, 2 ডাইমেনশনাল প্লেট তোমাকে দিবে, পাশে লিখে রাখো আয়তকার পাত, পাশে লিখে রাখো দণ্ড, 2 ডাইমেনশনাল ডিস্ক তোমাকে দিবে, ডিস্ক অথবা রিন, অথবা দেওয়া যাবে না, ডিস্ক কমা রিন। তাহলে একটা হচ্ছে কি চাকতি আর একটা হচ্ছে রিন। তারপর 3 ডাইমেনশনাল সিলিন্ডার তোমাকে দিবে এবং তোমাকে স্পায়ার দিবে। তার মানে 3 ডাইমেনশনালের সিলিন্ডার আর হচ্ছে গোলক। কয়টা হলো? এবার গণনার পালা। 1 2 3 4 5, 5টা, মনে হয় 5টা হয়ে গেছে না? ঠিক আছে, ওকে, এই 5টা, এই যে রড, প্লেট, ডিস্ক, রিন, সিলিন্ডার, স্পেয়ার, 6টা। এই 6টা বস্তু যথার্ভামক তোমার পরীক্ষায় আসবে, 6টি। এই 6টি বস্তু যথার্ভামক তোমার পরীক্ষায় আসবে, রড, প্লেট, ডিস্ক, রিন, সিলিন্ডার, স্পেয়ার। আবার বলছি, রড, প্লেট, ডিস্ক, রিন, সিলিন্ডার, স্পেয়ার, রড, প্লেট, ডিস্ক, রিন, সিলিন্ডার, স্পেয়ার, সিলিন্ডার, গোলক, রিন, চাকতি, আয়তাকার পাত, দণ্ড। এই 6টা অবজেক্ট তোমাকে যথার্ভামক নির্ণয় করতে বলবে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। এই 6টাই যথার্ভামক নির্ণয় করতে বললে, এই 6টা, এর বাইরে আসবে না। তাহলে কয়টা? 6টা। রড, প্লেট, ডিস্ক, রিন, সিলিন্ডার, স্পেয়ার, রড, প্লেট, ডিস্ক, রিন, সিলিন্ডার, স্পেয়ার। এই 6টা বস্তুর যথার্ভামক পারলে তো আলহামদুলিল্লাহ, ব্যাস হয়ে গে। ওকে, তাহলে এবার আমরা বলেছি কি কি বস্তু যথার্ভামক নির্ণয় করতে বলবে পরীক্ষায়, সেটা জানতে হবে। তাহলে আমার এই 6টা বস্তু যথার্ভামক নির্ণয় করতে বলবে ইনশাল্লাহ, এর বাইরে আসবে না। ঠিক আছে, ল্যামিনা কাকে বলে? ল্যামিনা হচ্ছে তোমার ল্যামিনা তো এখানে আসে না, ল্যামিনা, আচ্ছা ল্যামিনা হচ্ছে এটাকে ল্যামিনা বলে, পাত, আয়তাকার পাত, সম্ভবত এটাই হচ্ছে ল্যামিনা। ওকে, আয়তাকার প্লেটকে ল্যামিনা বলে, ল্যামিনা বললে এটা আসবে। ঠিক আছে, এরপর আসো, এবার যেই 6টা বস্তু যথার্ভামক নির্ণয় করতে বলবে তাদের ফর্মুলাগুলো কি, অর্থাৎ কিভাবে তাদেরকে নির্ণয় করব। এবার হচ্ছে ম্যাজিক, একটা ম্যাজিক দেখাবো, ম্যাজিকের মাধ্যমে এটা চলে আসবে। এখন আমরা সবাই একটা ম্যাজিক দেখব, ম্যাজিকের মধ্য দিয়ে তোমাদেরকে এই ফর্মুলাগুলো শিখিয়ে ফেলবো। ওকে, প্রথমে আসো ম্যাজিকটা একটু দেখি। প্রথমে লিখো বিসমিল্লাহ, আমরা দেখবো এখন প্রথমে লিখো রিন, একটা ছক করবো, একটা ছক। এখন লিখিও না, দেখো আগে, দেখো লিখিও না, দেখো একটা ছক করব। প্রথমে এই ছকের মধ্যে লেখা আছে রিন, তারপর লেখা আছে ফাফা সিলিন্ডার, দুঃখিত, ফাফা সিলিন্ডার অথবা ফাফা চাকতি। ফাফা চাকতির আরেক নাম হচ্ছে রিন। তাহলে এই সবগুলো আসলে সেম জিনিস। ফাফা সিলিন্ডার, ফাফা চাকতি। চাকতি কি জানো? চাকতি মানে হচ্ছে ভাতের প্লেট, যেটাকে ভাতের বাসন বলি আমরা। ভাতের বাসন বা ভাতের প্লেট, এটা হচ্ছে চাকতি। ভাতের প্লেট বা ভাতের বাসন হচ্ছে চাকতি। তাহলে ভাতের প্লেট, ভাতের বাসন এবং হচ্ছে ঋণ। তাহলে এই যে এসব জিনিসগুলো হচ্ছে কি আমার, তাহলে ভাতের প্লেট হচ্ছে চাকতি, ভাতের প্লেট ভাতের বাসন হচ্ছে চাকতি। আর চাকতি যখন ফাফা হবে, অর্থাৎ মাঝখানে নাই, একটা চাকতির মাঝখানে নাই, তাহলে এটা একটা ঋণ হয়ে যাবে, আন্টি হয়ে যাবে। আন্টি, হাতের আন্টি বই না আমরা, আন্টি, এই আন্টি হয়ে যাবে। তাহলে ঋণের পাশে লিখে রাখতে পারো ঋণ অথবা আন্টি। ওকে, ঠিক আছে। তাহলে এটা একটা ছক করে ফেলো, একটা ছক করে ফেলো। তারপরে মজা তো শুরু হ্যাঁ মজা। তারপরে হচ্ছে 2 নম্বরে লিখবা ফাফা গোলক। ওকে, তারপরে 3 নম্বরে লিখবে নিরেট চাকতি, নিরেট সিলিন্ডার। এর আগে ফাফা ছিল,
এবার নিরেট এসেছে, এরপর লিখবে নিরেট গোলক। তাহলে সিকোয়েন্সটা দেখো তো সবাই, সিকোয়েন্সটা ফাফা ফাফা নিরেট নিরেট, ফাফা ফাফা নিরেট নিরেট, আগে ফাফা পরে নিরেট, আগে ফাফা পরে নিরেট, আগে ফাফা পরে নিরেট, আগে ফাফা পরে নিরেট, ফাফা ফাফা নিরেট নিরেট, ফাফা ফাফা নিরেট নিরেট। জয় বাংলা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। পাপা পাপা না ব্যাট, ফাফা ফাফা, ফাফা ফাফা নিরেট নিরেট। এবার আসো, এটা একটা গেল। আবার সিকোয়েন্সটা দেখো, আগে চাকতি সিলিন্ডার তারপর গোলক, চাকতি সিলিন্ডার 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 গোলক। একটা সিকোয়েন্স আছে, হ্যাঁ নাইস প্যাটার্ন, একটা সুন্দর প্যাটার্ন আছে তাই না, সুন্দর প্যাটার্ন আছে। তাহলে এভাবে করে 4টা ঘর করলাম, খুব সুন্দর একটা প্যাটার্ন আছে। আচ্ছা, এরপরে আরো আরো চমৎকার, আরো জমবে, আরো জমবে। কিভাবে জমবে দেখো, টু 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 টু। কি দিলাম, সব টু। জমবে জমবে, খেলা জমবে, মজা না, সে মজা। টু 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 টু। ওকে, এরপরে এরপরে নিচে 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 তো দেখো, নিচে তো দেখো, নিচে তো দেখো, নিচে তো দেখো। সবাই রেডি তো, সবাই নিচে দেখার জন্য রেডি তো? নিচে তো দেখো, নিচে কি, নিচে সিরিয়াল 2 থেকে শুরু, 2 3 4 5, 2 3 4 5 শেষ। এটাই হচ্ছে জড়তার ভ্রামক, এটাই হচ্ছে জড়তার ভ্রামক। নিচে 2 3 4 5 দিয়ে দাও, এটাই হচ্ছে জড়তার ভ্রামক। এবার তুমি তোমার বই মিলাও, এটাই আসবে। সাথে কি দিবা, সাথে তো জিনিস আছে, এমআর স্কয়ার, এমআর স্কয়ার, এমআর স্কয়ার, এমআর স্কয়ার, 2 2 2 2 2 2 3 4 5 এমআর স্কয়ার। এটাই জড়তার ভ্রামক। তাহলে আমরা বলেছি 6টা জিনিস শিখাবো, এখানে অলরেডি 4টা জিনিস চলে আসছে, তাদের জড়তার ভ্রামকও চলে আসছে। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? 2 2 2 2 2 সবাই বুঝতে পেরেছি? ওকে, কেমন লেগেছে, কেমন লেগেছে? 2 2 2 2 2 কেমন লেগেছে? 2 2 2 2 2 কেমন লেগেছে? বলো না, 2 2 2 2 2 কেমন লেগেছে? ঠিক আছে, ও বাপ, ঠিক আছে। ওকে, তো তুমি আবার চাইলে এটাকে ইয়ে করতে পারো। তাহলে এখানে 2/2 মানে কত? 2/2 মানে শুধু এমআর স্কয়ার, আর এখানে 2/4 মানে কত? হাফ এমআর স্কয়ার। তুমি আসলে মিলিয়ে দেখো তো, মিলে কিনা দেখো। ফাফাগুলোকে জড়তার ভ্রামক 2/3, নিরেটগুলোকে জড়তার ভ্রামক 2/5। নিরেট চাকতি বা নিরেট সিলিন্ডার, যাহাই চাকতি তাহাই সিলিন্ডার, চাকতি এবং সিলিন্ডার জড়তার ভ্রামক সেম, সো তাদের জড়তার ভ্রামক হাফ এমআর স্কয়ার। ফাফা সিলিন্ডার, ফাফা চাকতির জড়তার ভ্রামক এমআর স্কয়ার। এবং এই সবগুলো কিন্তু প্রমাণও করে দিয়েছি আমাদের ওই ব্যাচগুলোতে। তো যাই হোক, এখানে আমরা মোটামুটি কনসেপ্টও দিয়েছি, চমৎকার। আবার এই জিনিসটা এখানে পড়াইনি, চমৎকার একটা জিনিস কিন্তু পড়িয়ে ফেললাম। হ্যাঁ ঠিক আছে, 2 2 2 2 2 দিয়ে মনে করে রাখলেই হবে, 2 থেকে 5 পর্যন্ত নিচে দিয়ে দিবে। চমৎকার ব্যাপার কিন্তু, সেই ব্যাপার কিন্তু মনে রাখার জন্য যথেষ্ট ভালো একটা ব্যাপার। আর বাকি আছে 2টা বস্তু, একটা হচ্ছে রড, একটা হচ্ছে আয়তাকার প্লেট। রড এবং আয়তাকার প্লেট 2টা ব্যাপার বাকি আছে, ওই দুটো পড়িয়ে দিচ্ছি। তাহলে আমাদের 4টা টপিক শেষ হবে। আমরা কিন্তু এখন টপিক 4 আছি। টপিক 4, 5টা জিনিস পড়াবো বলেছি, তার মধ্যে 4 নম্বর টপিকে চলে এসেছি আমরা। ওকে, সো দেখো জড়তার ভ্রামক পুরোটা পড়া হয়ে যাচ্ছে, কিন্তু রিভিউ হয়ে যাচ্ছে চমৎকারভাবে। ওকে ভাইয়া, এবার আসো, আর বাকি দুটো বস্তু আছে না, একটা হচ্ছে রড, রডের ক্ষেত্রে 2টা প্রশ্ন আসবে, আর একটা হচ্ছে প্লেট, প্লেটের ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে। রডের ক্ষেত্রে 2টা প্রশ্ন আসবে। এই যে দেখো একটা রড থাকবে, রডের ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলবে, এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলবে। তো রডের ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা লিখে দিচ্ছি, আই। ভর কেন্দ্র ভার কেন্দ্র এই ক্ষেত্রে সেম, যদিও ভিন্ন আছে, এদের মধ্যে পার্থক্য আছে। 1/12 এম এল স্কয়ার। এল হচ্ছে রডের দৈর্ঘ্য আর এম হচ্ছে রডের ভর, তাহলে 1/12 এম এল স্কয়ার। ঠিক আছে, তারপর এটা হচ্ছে ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জাস্ট লিখে দিলাম, মনে রাখতে হবে এটা হচ্ছে রডের ক্ষেত্রে
একটা রড থাকলে কি হবে, বা ওয়ান ডাইমেনশনাল বস্তু থাকলে কি হবে, ওয়ান ডাইমেনশনাল বস্তু অথবা রড থাকলে এই ঘটনা ঘটবে। আর যদি রডের এক প্রান্তে নিই, তখন রডের এক প্রান্ত না, মানে রডের যে কোনো জায়গায় নিলে, এটা হচ্ছে ফর্মুলা, শিখে নাও। রডের যে কোনো জায়গায় তুমি নিলে কি হবে, ওই যে ওই আমরা একটা ফর্মুলা শিখিয়েছি তোমাকে, পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম। এটা হচ্ছে তোমার ভর কেন্দ্রগামী অর্থাৎ আইজি। আর এবার তুমি এই অক্ষের সাপেক্ষে যে কোনো আশেপাশে যে কোনো দিকে নিলে, পাশে এখানে নিতে পারো, এখানে নিতে পারো, যেখানেই তুমি নাও না কেন, আমাদের ফর্মুলা হবে কি, ফর্মুলা হবে ওই যেটা নিচ্ছে আই প্যারালাল ইজ ইকুয়াল টু আইজি প্লাস এম ইন্টু ওই মিড ডিস্টেন্স এইচ স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে বাকিটা করে ফেলতে হবে। এটা হচ্ছে তোমার যদি ভর কেন্দ্রগামী জানা থাকে 1/12 ml², এটা জানা থাকতে হবে, এটা মাস্ট। ভাই এটা আসছে কোথায় থেকে, এটা কিন্তু আমরা ফান্ডামেন্টাল ফর্মুলা দিয়ে এনেছি, ইন্টিগ্রেশন করে, এটা ইন্টিগ্রেশন করে আসা, ইন্টিগ্রেশন করে এটা এনেছি। সো এটা মনে রাখতে হবে 1/12, তাহলে বাকিটা তুমি এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবে। চলো আমরা একটা করি। আমাকে বলেছে এটা একটা এমসিকিউ প্রশ্ন, কিন্তু সবাই ভালো করে খেয়াল করো, একটা করি চলো। দুইটা করব, একটা না, দুইটা করব। আগে একটা সহজ করে ফেলি। এটা আছে রডের এক প্রান্ত, একদম এক প্রান্ত। তো এখন বলেছে এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। তো আমরা তো জানি আইজি কত, আইজি আমরা জানি, তাহলে আইপি বের করবো এক প্রান্ত। আচ্ছা ভালো কথা, তাহলে চলো বের করি। আইপি ইজ ইকুয়াল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার। আইজি কত 1/12 ml², এম ইন্টু এখন মিড ডিস্টেন্স কত, আমরা তো রডের অর্ধেক, মানে এটা হচ্ছে ভরকেন্দ্র অর্ধেকে থাকে, তাহলে ভরকেন্দ্র যদি অর্ধেকে থাকে, মিড পয়েন্টে থাকে, তাহলে এইটুকু কত, রডের অর্ধেক L/2। তাহলে আমার দুইটার মিড ডিস্টেন্স L/2 হোল স্কোয়ার, তাহলে 1/12 ml², আর এখানে 1/4 ml², দুইটা মিলে 1/3 ml² আসে। তাহলে আমার এক প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/3 ml², আর ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক 1/12 ml², 1/3। অর্থাৎ কোনটা সহজ, এটা কম, তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে ঘোরানো সহজ, ভরকেন্দ্রের সাপেক্ষে রডকে ঘোরানো সহজ, এক প্রান্তে ধরে ঘোরানো কঠিন। তাই তোমরা কোনো রডকে ঘোরাতে হলে মাঝখানে ধরে ঘোরাবে, এক প্রান্তে ধরে ঘোরানো কঠিন, এক প্রান্তে ধরে ঘোরালে 1/3, আর মাঝখানে ঘোরালে 1/12। ঠিক আছে, এরপরে আয়তাকার প্লেট, ওইটা বাকি রাখলাম, ওইটা তোমাদের জন্য। এবার আমরা 5 নাম্বার টপিকে চলে যাব। 5 নাম্বার টপিক, ও আরেকটা এমসিকিউ করাবো বলেছিলাম, আচ্ছা করাবো একটু পরে। 5 নাম্বার টপিক হচ্ছে জড়তার ভ্রামকের সাথে যাদের রিলেশন আছে তাদেরকে পড়া। জড়তার ভ্রামকের সাথে 3 জনের রিলেশন আছে। কাদের রিলেশন আছে? 3 জনের। জড়তার ভ্রামকের সাথে প্রেম করছে কে? তাহলে দেখো এই যে এই ভালোবাসা কার সাথে, কার, টর্কের সাথে। এই ভালোবাসা টর্কের সাথে আছে, এই ভালোবাসা টর্কের সাথে আছে, কৌণিক ভরবেগের সাথে আছে, এই ভালোবাসা কৌণিক গতিশক্তির সাথে আছে। তাহলে 3 জনের সাথে জীবনে প্রেম করেছে জড়তার ভ্রামক, তাই 3টা রিলেশন আছে, একটা টর্কের সাথে, একটা কৌণিক ভরবেগের সাথে, একটা কৌণিক গতিশক্তির সাথে। চলো দেখে আসি সেই রিলেশনগুলো। I is equal to টর্ক এবং আলফা, তার মানে টর্ক এবং কৌণিক ত্বরণ। I is equal to L ওমেগা, L হচ্ছে কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগ। তারপর I is equal to হাফ, I is equal to না, দুঃখিত, কৌণিক গতিশক্তি সমান, কৌণিক গতিশক্তি ই কৌণিক গতিশক্তি সমান হাফ I ওমেগা স্কয়ার। সো এই 3টা হচ্ছে আয়ের সাথে টর্কের, আয়ের সাথে কৌণিক ভরবেগের, আয়ের সাথে গতিশক্তির রিলেশন। এই 3টা থেকে পরীক্ষা আসতে পারে। পরীক্ষায় যা যা আসবে সেটাই আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের রিভিউ হয়ে যায়, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, এমসিকিউতে ভালো করতে পারো। এবার এমসিকিউ কয়েকটা শর্টকাট দেখাবো, কনসেপ্ট এখানেই শেষ। আমি কি তোমাদেরকে কনসেপ্টগুলো দিতে পেরেছি? পুরো জড়তার ভ্রামক কাবার দিতে পেরেছি? খুব দ্রুত লিখে নাও। আচ্ছা, মুছবো না বাবা, মুছবো না, 12 বাতারি জড়তার ভ্রামক, মুছবো না, রেখে দিলাম, রেখে দিয়েছি।
বিধি তুমি বলে দাও তুমি কার, তিনটি হৃদয় একটি মনের দাবিদার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন বাকি আছে কি এমসিকিউ শর্টকাট। এখন এমসিকিউ শর্টকাট দেখো, এমসিকিউ শর্টকাট দেখো, একটা দেখাই, শুধু একটা দেখাবো, মুছে দিচ্ছি। বিধি তুমি বলে দাও তিনটি হৃদয় একটি মনের দাবিদার। দেখো এমসিকিউ শর্টকাট দেখো, একটাই দেখাচ্ছি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা এতক্ষণ পড়ায়নি, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ নামে একটা ব্যাসার্ধ আছে, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এই প্রশ্নের আলোকে সেটা দেখাবো। আমাকে দেওয়া আছে ভর কত, 3 কেজি। আর আমাকে দেওয়া আছে জড়তার ভ্রামক কত, 0.33 কেজি পার, জড়তার ভ্রামকের একক কি, কেজি মিটার স্কয়ার। এখন প্রশ্ন করেছে কি, প্রশ্ন করেছে চক্রগতির ব্যাসার্ধ কত। এখন চক্রগতির ব্যাসার্ধ নামে একটা জিনিস আছে যেটা পড়ানো হয়নি, এই অঙ্কের মধ্য দিয়ে সেটা পড়ানো হবে। চক্রগতির ব্যাসার্ধ কত, কোয়েশ্চেন নাম্বার 3। সো শর্টকাটটা ভালো করে খেয়াল করতে হবে, চমৎকার একটা শর্টকাট এখানে আছে। নর্মালি ফার্স্টে চক্রগতির ব্যাসার্ধ কি সেটা জানি, জড়তার ভ্রামক I = m, আর আমরা দেখেছি m এর সাথে কখনো আমরা দেখেছি 2/3 r² হচ্ছে, কখনো 2/5 r² হচ্ছে, কখনো 1/2 r² হচ্ছে, কখনো 1/12 l² হচ্ছে। বিভিন্ন সময় এ জায়গায় চেঞ্জ আসছে, রাইট কিনা? চিল্লা এখন ঠিক কিনা? ঠিক আছে ভাইয়া, এম থাকে সাথে এরকম কিছু একটা ওয়ালা স্কোয়ার আসে, কিছু একটা ওয়ালা স্কোয়ার আসে। তো তখন আমরা এই জিনিসটাকে মুছে দিয়ে আমরা সবার জন্য একটা সরকারি মাল নিয়ে আসবো, সরকারি জিনিস নিয়ে আসবো। সরকারি জিনিসটা হচ্ছে এই চক্রগতির ব্যাসার্ধ। কে মানি সরকারি, দেখো কে হচ্ছে সরকারি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক না, সরকারি ধ্রুবক। কে নিয়ে আসবো, k²। এই কেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এই কেটা কি হবে, ওদের রিপ্লেসমেন্ট। কারো জন্য k² হচ্ছে 1/12 l² এর সমান, কারো জন্য k² হচ্ছে 1/2 r² এর সমান, কারো জন্য k² হচ্ছে 2/5 r² এর সমান। অর্থাৎ কে হচ্ছে একটা সরকারি জিনিস, হ্যাঁ সরকারি জিনিস, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ k = হবে √I/m। এটা √I/m হচ্ছে k। তো আমাকে k এর মানটা বের করতে বলেছে। এখন 3 কেজি আছে, 0.33 কেজি পার মিটার স্কয়ার আছে। একটু করো তোমরা, করার পর আমি তোমাদেরকে শর্টকাট দেখাবো। এবং আজকের লাইভ ক্লাসে শেষের দিকে গিয়ে একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। সারপ্রাইজটা আমি দিয়ে দিচ্ছি, একটা সারপ্রাইজ থাকবে। ওকে, আমি কিন্তু রেডি তোমাদের সারপ্রাইজের জন্য। তুমি রেডি কিনা আমি জানি না। একটা সারপ্রাইজ থাকবে আজকের ক্লাসের শেষের দিকে। তোমরা সবাই রেডি থাকবে, সারপ্রাইজটা যখন বলবো তখনই দিয়ে দিব, রেডি থাকবে। আচ্ছা, এটা শেষ করি, তারপর সারপ্রাইজটা দিচ্ছি। তাহলে দেখো অনেকেই ক্যালকুলেশনটা করেছে এইভাবে, আমি কিন্তু ক্যালকুলেশনটা একটু ডিফারেন্টভাবে করি। তোমাদেরকে একটা চমক দেখাই। এই ধরনের 3টা প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষাতে, ভার্সিটিতে। চমকটা দেখাই। চমকটা হচ্ছে ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটর ছাড়া করে ফেলবো। ক্যালকুলেটর ছাড়া করবেন ভাইয়া কিভাবে? এখানে রুট আছে, রুটের ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া। হ্যাঁ দেখো কিভাবে। আই কত? আই ভাইয়া 0.33, তাহলে 0.33 হচ্ছে আই। ওকে, এম কত? এম হচ্ছে ভাইয়া 1/3, এম হচ্ছে 3, তাই না? তো এটা তো 1/m, তো 1/m হওয়ার কারণে 1/3 লিখেছি। ওকে, তারপর রুট ওভার, তাহলে 0.33। আর 1/3 মানে কত? 1/3 মানেও 0.33 রুট ওভার। তাহলে এটা কত? 0.33 স্কোয়ার, তাহলে 0.33 স্কোয়ার রুট ওভার। ফলে অ্যান্সার হচ্ছে 0.33। এটাই হচ্ছে অ্যান্সার। একক হচ্ছে মিটার, ব্যাসার্ধের একক মিটার। ভাইয়া কী করেছেন? আমি তো এখানে দেখতেই পেয়েছি 0.33 আর 3 আছে। 3 মানে কি? 3 মানে এখানে তো m নিচে, তাহলে 1/3 মানেও 0.33। তাই আমি কি করেছি, ক্যালকুলেটরে তোমরা যেটা করছো ক্যালকুলেটরে দিয়ে দিস, আমি সেটা করি নাই, আমি নিজে করে নিছি। 1/3 কে 0.33 লিখেছি।
সো 0.33 0.33 স্কোয়ার পরবর্তীতে 0.3, এটাই অ্যান্সার। ক্যালকুলেটর লাগে না এই ধরনের ম্যাক্সিমাম প্রশ্নে এটার সাথে এটা রিলেট করে দেওয়া হয়। যেমন আমি যদি এখন তোমাদেরকে দিই এটা 4 আর এটা যদি আমি তোমাদেরকে দিই 0.25, পারবা না? অ্যান্সার কত বলো তো? এটার অ্যান্সার কত? এটা 4, এটা 0.25। তাহলে 4 মানে কি? 1/4 মানে কত রে? 1/4 মানে 0.25, তার মানে 0.25 0.25 স্কোয়ার আসবে, অ্যান্সার 0.25 হবে। এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট, যে এখানে যেটা থাকবে এখানে 1/, করলে এটা পাওয়া যায় কিনা দেখবা। এখানে যেটা থাকবে এখানে 1/, করলে এটা পাওয়া গেলে ওইটাই অ্যান্সার, কারণ স্কোয়ার করতে গেলে রুট আর স্কোয়ার চলে যাবে। এরকম দুটা প্রশ্ন আসছে ভার্সিটিতে, দুইটা ভার্সিটির প্রশ্ন আসছে এই ধরনের, সবগুলোর অ্যান্সার এভাবেই করতে হয়। ঠিক আছে, তাহলে এবার সারপ্রাইজের জন্য সবাই অপেক্ষা করবে। সারপ্রাইজের জন্য সবাই রেডি কিনা বলো। যদি তোমরা সবাই রেডি থাকো সারপ্রাইজের জন্য, তারপর আমি দিব। সবাই আগে কমেন্টে জানিয়ে দাও যে ভাই আমরা রেডি আছি সারপ্রাইজের জন্য, তাহলে সারপ্রাইজটা আমি দিয়ে দিব যদি তোমরা রেডি থাকো। ওকে, সারপ্রাইজের জন্য রেডি থাকলে একটু করে বলো। ওকে, রেডি বলা শুরু করেছে অলরেডি সবাই। সবাই রেডি কিনা বলে ফেলো। রেডি কিনা বলার পরে একদম কেউ কমেন্ট করবে না। আমি যখন বলবো যে আর কমেন্ট করবে না, তারপর থেকে আর কেউ কমেন্ট করবে না, একটু অপেক্ষা করবে। আগে সবাই রেডি কিনা বলে ফেলো। হ্যাঁ, রেডি কিনা বলে ফেলো। ওকে, সবাই বলে ফেলো রেডি কিনা। অনেকেই বলছে রেডি, ঠিক আছে। আচ্ছা, সারপ্রাইজের কথা বললে মানুষ বেড়ে গেলে তো হবে না। সারপ্রাইজের কথা বলার পর যদি মানুষ বেড়ে যায় তা হবে না। আমি তো চাচ্ছিলাম কম মানুষকে সারপ্রাইজ দিব, মানুষ বেশি হলে তো সারপ্রাইজ দিব না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, এখন আর কেউ কমেন্ট করবে না। যারা রেডি বলছো ঠিক আছে, এখন আর কেউ কমেন্ট করবে না, ওয়েট করো। কমেন্ট করবে না এখন আর কেউ, ঠিক আছে। কমেন্ট করবে না, ওয়েট করো। কমেন্ট করবে না, কমেন্ট করবে না এখন আর কেউ, ঠিক আছে। ওকে, সবাই আর কমেন্ট করবে না। এবার সবাই একটু ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে যাও সবাই। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখো, এই লাইভ ক্লাসের ডেসক্রিপশনে সবাই খেয়াল করো, একটা জুমের লিঙ্ক দেওয়া হয়েছে। সবাই জুমে ঢুকে যাও, ডেসক্রিপশন থেকে সবাই জুমের মধ্যে ঢুকে যাও। সবাই ডেসক্রিপশন থেকে জুমের মধ্যে ঢুকে যাও, লিঙ্কের মধ্যে। খুব দ্রুত ঢুকতে হবে জুমের মধ্যে। সময় হচ্ছে 3 মিনিট, 3 মিনিটের মধ্যে সবাইকে জুমে ঢুকে যেতে হবে। ওকে, সো তোমাদের ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, আমি সময় নিব। খুব দ্রুত তোমরা একটু করে ঢুকে যাও, খুব দ্রুত সবাই একটু করে জুমের মধ্যে চলে আসো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। ওকে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জুমের মধ্যে চলে আসো।